আমি পদ্মজা, পর্ব ৭৪। লেখিকা ইলমা বেহেরোজ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। কাঠের দোতলা কুটিরের উঠানে শুটিং দলে সবাই বসে গল্পগুজব করছে। হিমের বাতাসের সঙ্গে মিশে থাকা কনকনের শীত কাবু করে রেখেছে দলটাকে। প্রত্যেকের নিঃশ্বাসে ভেসে উঠছে সাদা ধোঁয়ার কুণ্ডলী। শাকিল নামক এক তরুণ উঠানের মাঝখানে একটা ছোট অগ্নিকুণ্ড জ্বালিয়ে তুলল। সে আগুন থেকে উষ্ণতা উপভোগ করতে গেল লিখন। তীব্র শীতের কারণে শুটিংয়ের কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছে সময়সূচি। যখন সূর্যদেব আকাশের গায়ে নিজের অস্তিত্ব জাহির করলো, তখনই চলে এলো মৃদুল। লিখনের সঙ্গে করমর্দন করে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, কেমন আছো ভাই? লিখন মুচকি হেসে উত্তর দিল, ভালো আছি। পাশে দাঁড়ানো তরুণটির দিকে তাকিয়ে বলল, এই শাকিল, একটা চেয়ার এনে দাও তো। শাকিল চেয়ার দিয়ে গেল। বড়ই গাছের নিচে গিয়ে বসলো দুজনে। সেখানে থেকে অলন্দপুরের বড় সড়কটা পরিষ্কার দেখা যাচ্ছে। লিখন মৃদুলের দিকে ফিরে জিজ্ঞেস করলো, তারপর কি খবর? মৃদুল লজ্জায় মাথা নিচু করে বলল, ভাই, একটা দরকারে আইছিলাম। পুণ্যার ব্যাপারে কিছু? লজ্জায় রাঙা হয়ে উঠল মৃদুলের মুখ। ঘাড় চুলকাতে চুলকাতে বলল, পুণ্যারে কেমনে কি বলতাম, মানে ভাই, একটু সাহায্য করো যদি। লিখনের হাসির আওয়াজ ছড়িয়ে পড়ল বাতাসে। মৃদুল অসহায়ভাবে বলল, তুমি আর আমির ভাই এইসব ভালা বোঝো, কিন্তু আমির ভাইয়ের একটু ডর লাগে, তাই তোমার কাছেই আইছি। এটা কোনো ব্যাপার হলো? শুনো। দূরের পথে তাকিয়ে স্বপ্নীল কণ্ঠে বলল লিখন, একটা স্বপ্ন ছিল আমার। শীতের জ্যোৎস্নায় নৌকা নিয়ে মাদিনীতে যাব। নৌকায় থাকবো আমি আর আমার প্রিয়তমা। চারিদিকে রূপালী জ্যোৎস্না ঝরবে, আর সেই মুহূর্তকে সাক্ষী রেখে জানাবো আমার অন্তরের সব কথা। কিন্তু আমার ভাগ্যে সে সুযোগ আসেনি। তুমি চেষ্টা করে দেখতে পারো। লিখনের কথায় খুশিতে বাকবাকম হয়ে মৃদুল বলল, সুন্দর বলছো ভাই। পরক্ষণে বিষণ্ণ মুখে যোগ করলো, কিন্তু এখন তো জ্যোৎস্না নাই। শুনেছি শুক্রবার রাতে জ্যোৎস্না রাত। আমাদের জ্যোৎস্না রাতে শুটিং আছে। নায়িকার ভালোবাসার কথা কইবা নাকি? না, নায়িকা মারা যাবে। বিস্ময়ে চোখ বড় বড় করে উদ্যানের দিকে তাকিয়ে মৃদুল জানতে চাইল, ভাই, নায়িকা কোনটা? আঙুলের ইশারায় একটা মেয়েকে দেখে লিখন বলল, ওই যে নীল শাড়ি পরা মেয়েটি। এ তো আসমানের পরী। মুগ্ধ হয়ে মৃদুল বলল। লিখন হেসে সতর্ক করলো, পুণ্যার সামনে এ কথা যেন আবার বলল না। হাসিতে ফেটে পড়ল দুজনে। কথার মাঝে মৃদুল লক্ষ্য করলো নায়িকা বারবার লিখনের দিকে তাকাচ্ছে। ভাই, নায়িকা কি তোমারে মনে মনে পছন্দ করে? লিখন ফিরে তাকাতে মেয়েটি দ্রুত চোখ সরিয়ে নিল। আর ওই দিকে তাকিও না, তোমার অনুমান সত্য। মৃদুল উৎসুক হয়ে বলল, ওনার নামটা কি? ফারহিন ত্রিধা। মাশাল্লাহ, নামের মতোই সুন্দর। তোমার লাগে খুব মানাইবো। লিখন ম্লান হেসে বলল, মানাই তো কতজনের সঙ্গেই, আমরা কি সবাইকে পাই? মৃদুল না সূচক মাথা নড়ালো। ত্রিধার অল্প বয়স, সবে মিডিয়া জগতে এসেছে। শুনেছি আমার জন্যই নাকি এসেছে। আমি যাকে ভালোবাসি তাকে মন থেকে সরিয়ে নিজের সেই স্থান দখল করবে। এটা কি শিশুসুলভ চিন্তা নয়? মৃদুল নিশ্চুপ শ্রোতা। আবেগঘন কণ্ঠে লিখন বলল, আমরা জীবনে অনেক কিছু চাই, সব পাই না, এটাই বাস্তবতা। আমার কি নেই? সবই আছে, কিছুর অভাব নেই। শুধু একটা অভাব, একটাই শূন্যতা। সেই শূন্যতা কখনো পূরণ হবে কিনা জানি না। পূরণ হবে এমন ভাবাও ঠিক না। যাকে চাই সে অন্যের স্ত্রী, তবুও বেহায় এমন স্বপ্ন দেখে। যদি কখনো এই আশা পূরণ হয়, বর্তমান থেকে কিছু একটা হারাতে হবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই নিয়তির খেলা। কিছুর অভাব না থাকলে কার পেছনে ছুটবে? কিসের আশায় বেঁচে থাকবে? অপূর্ণতা একদিকে সৌভাগ্য, অন্যদিকে দুর্ভাগ্য। গুণমুগ্ধ মৃদুল আন্তরিক কণ্ঠে বলল, তুমি অনেক বোঝো ভাই। লিখন কথা চালিয়ে যাচ্ছে। ত্রিধার এই উন্মাদনায় আমি বাধা দেই না, উৎসাহও দেই না। যদি এই ভেবে সে নিজের মনকে প্রবোধ দিতে পারে, তবে তাই করুক। সে তো ভালো করেই জানে আমার হৃদয়ে অন্য কেউ আছে। আর কতদিন অবিবাহিত থাকবা? একটা বিয়ে কইরা লও। আম্মা চিঠি পাঠিয়েছেন, কোনো এক রাজনীতিবিদের কন্যার সঙ্গে বিয়ের কথা চলছে। এবার ফিরে গিয়ে বিয়ে করতেই হবে, নতুবা নাকি তিনি বিষ পান করে আত্মহত্যা করবে। বলো তো মৃদুল, এটা কি যুক্তিসঙ্গত কথা? মৃদুল হেসে বলল, খালা, আমার দোষ নাই। উনারও তো পুত্রবধূর মুখ দেখতে মন চাই। মৃদুল, তুমি সবই জানো, প্রেমের গভীরতাও বুঝতে পারো, তাই তোমার কাছে কিছু কথা বলি। পদ্মজা নিছক কোনো নাম নয়, পদ্মজা একটা প্রাণ স্পন্দন, আমার অস্তিত্বের প্রেরণা। আমি গভীরভাবে পদ্মজার মায়াজালে আটকে গেছি। মাঝে মধ্যে শ্বাসরুদ্ধকর যন্ত্রণা অনুভব করি। তখন চেষ্টা করি
পদ্মজা নামক এই মায়াজাল থেকে মুক্তি পেতে, কিন্তু পারি না। এই যে জীবিত আছি, প্রতি মুহূর্তে মনে হয় পদ্মজা আসবে একদিন, আমার কাছে ফিরে আসবেই। মানুষ তো আশা নিয়েই বেঁচে থাকে, আশা পূরণ না হোক, আশা পোষণ করতে কোনো দোষ নেই, বাঁচতে তো হবে। আমি বুঝতে পারি ত্রিধা আমাকে ভালোবাসে। শুটিংয়ে মুখস্থ সংলাপগুলো সে হৃদয় থেকে বলে, আমি কিছুই করতে পারি না। তখন সবকিছু মর্মান্তিক লাগে, নিজেকে একজনের প্রেমে পাগল, তাই অন্য কারোর ব্যাকুলতা অনুভব করতে পারি। এখন আমি পদ্মজার অনুভূতিও বুঝতে পারি। ত্রিধা আমাকে পদ্মজার অনুভূতি বুঝিয়ে দিয়েছে। আমি ত্রিধাকে যেমন হৃদয়ে স্থান দিতে পারি না, পদ্মজাও আমাকে দিতে পারে না। ও আমির হাওলাদারকে খুব ভালোবাসে। আমি নিজের প্রেমের পাশাপাশি তাদের প্রেমকেও শ্রদ্ধা করি। তাদের ভালোবাসা অনন্য। বুকে একটু জ্বালা অনুভব হয় বটে, তবে এটাই বাস্তবতা। ত্রিধার জন্য আমারও অনেক করুণা হয়। মেয়েটা অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারত, ঘুরে ফিরে এমন কাউকেই ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে। আমার মতো হয়তো পদ্মজাও ভাবে। ত্রিধার ভালোবাসাকেও আমি সম্মান করি। সে সত্যিই অন্তর উজাড় করে আমাকে ভালোবাসে, কিন্তু আমার পক্ষে তো সাড়া দেওয়া সম্ভব না। এমনকি আমি ত্রিধাকে জায়নামাজে বসেও আমাকে চেয়ে চোখের জল ফেলতে দেখেছি, তবুও আমার মনে ওর জন্য ভালোবাসা জন্ম নেয়নি। ভালোবাসা অতি কোমল, আবার অতি দৃঢ়। কিছু মানুষ একজনকেই ভালোবাসার জন্য জন্ম নেয়, অন্য কারোর জন্য ভালোবাসা তাকে স্পর্শও করতে পারে না। আমি তাদের মধ্যে একজন, হয়তো পদ্মজা নামটা আর সেই তালিকায়। এটা ভেবেও বেদনা হয়, ত্রিধা আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি পদ্মজাকে, পদ্মজা ভালোবাসে আমির হাওলাদারকে। সবার ভালোবাসাই সত্য। কি বিস্ময়কর! এই পৃথিবীর প্রকৃত সুখী মানুষ কারা জানো? তোমার মতো মানুষরা। আমার মতো? হ্যাঁ, তোমার মতো। তুমি পূর্ণাকে ভালোবাসো, পূর্ণাও তোমাকে ভালোবাসে। তোমাদের তৃতীয় ব্যক্তির যন্ত্রণা সহ্য করতে হয় না। এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না। যাকে চাও কপাল গুণে সেও তোমাকে চাই, কখনো তাকে অসম্মান করো না। যেভাবেই হোক ধরে রেখো। ভালোবাসা অধরা স্বপ্নের মতো, সবাই পায় না। আমাদের জীবনে মা বাবা, নানা নানি, দাদা দাদি, ভাই বোন অনেকই মানুষ আছে যারা আমাদের ভালোবাসে, তবুও আমরা জীবনসঙ্গীর জন্য পাগল হই, তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি। নির্দিষ্ট ওই মানুষটার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয়। এই মায়া পৃথিবীর সৃষ্টির পথ থেকে হয়ে এসেছে। আমিও তেমন একজনের ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছি, ঝাপসা ভরে হাঁটছি। এই জায়গাটা অন্য কারোর দেওয়া সম্ভব নয়, তাই আমি বিয়ে করব না। কোনো নারীর হৃদয়কে হত্যা করার অধিকার আমার নেই। আমাকে যে বিয়ে করবে সে সুখী হবে না, আমি তাকে সুখী করতে পারবো না। স্বামী হিসাবে ব্যর্থ হয়ে যাব, সেটা হতে দিতে পারি না। মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করা, তাকে সুখী করাটা একটা চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো না। যে যাই ভাবুক, একাই জীবন কাটিয়ে দেব। একতরফা ভালোবেসে যাওয়াতে শান্তি আছে। নিজের স্বার্থ হলেও সে শান্তি নষ্ট হোক তা চায় না। আম্মাকে আমি সামলে নেব। তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও, যাই হয়ে যাক। কেউ কারো হাত ছাড়বে না। একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ। মৃদুল লিখনের এক হাত ধরেই বলল, ভাই তোমারে যে কি কন যায় তাই বুঝতাছি না, কিন্তু পূর্ণারে আমি ময়রা গেলেও ছাড়বো না। মৃদুলের কাঁধে হাত রেখে লিখন বলল, ভালো প্রেমিক হয়ে ওঠো, ভালো স্বামী হয়ে ওঠো। তুমি বসো, শুটিং শুরু হবে, পরে আবার কথা হবে। না ভাই, সইলা যাব, আবার আসবো। পরস্পরকে বিদায় জানালো তারা। চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু হলে মৃদুল ধীরে ধীরে উঠে গেল। ত্রিধা নামক রূপসী মেয়েটির পরনে একটা সুন্দর শাড়ি, তার কোমর স্পর্শ করা লম্বা কালো চুল বাতাসে দুলছে। লাবণ্যে কোনো ত্রুটি নেই, তবুও সে লিখনের মনোযোগ আকর্ষণ করতে পারছে না। প্রেম কেন এত বিচিত্র ও রহস্যময় হয়? লিখনের প্রতি ত্রিধার দৃষ্টিপাত কোনো অভিনয় নয়, বরং একেবারে পূর্ণার মতো। পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক তেমনই। লিখন যখন ত্রিধার হাত স্পর্শ করলো, তখন মেয়েটার চোখে মুখে আনন্দের ঝলক দেখা গেল। শুধু এই অভিনয়ের মুহূর্তগুলোই পারে তাকে লিখনের সন্ধিহানে নিয়ে আসতে। মৃদুলের শৈলে অদ্ভুত এক অনুভূতি বয়ে গেল। প্রেমের জগতে কত বিচিত্র রূপের ভালোবাসার বসবাস। পূর্ণার কথা খুব মনে পড়ছে। পূর্ণার সঙ্গে সাক্ষাতের বাসনা নিয়ে সড়কের দিকে এগিয়ে গেল সে। বড়ই গাছের নিচে পড়ে রইল শূন্য দুটি চেয়ার। আপনাদের সঙ্গে আমার কিছু কথা। আজকে আমি অসুস্থতার কারণে আমি আগে যেমন যেই টাইমে ভিডিও দিতাম সেই টাইম অনুসারে ভিডিও দিতে পারিনি। তো রাত 8টায় অবশ্যই 3টা ভিডিও আপলোড করা হবে। দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়। কাল থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আগের নিয়ম অনুসারে ভিডিও ছাড়ার। আপনারা যারা কমেন্ট করেন তাদের কমেন্ট আমি দেখি এবং আমার অনেক ভালো লাগে, আমাকে অনেক অনুপ্রেরণা জাগায়। কিন্তু কিছু মানুষের কমেন্ট দেখলে আসলেই খারাপ লাগে। এরকম কমেন্ট দেখে আসলে কষ্ট হয়।